আসসালামু আলাইকুম। আপনাদের বক্তব্য হচ্ছে বা আপনারা জানতে চাচ্ছেন আমরা কেন এখানে অবস্থান করতেছি। আমাদের অবস্থানের কারণ হচ্ছে যে আমরা আহত এবং নিহত পরিবার যারা আছি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং আমাদের সাথে এই বৈষম্য যেন না হয় এই বৈষম্যের প্রতিবাদে আমরা রাজপথে এসেছি। আমরা কালকে সিভিল সার্জনের ঢাকা সিভিল সার্জনের অফিসে উপদেষ্টার কার্যালয় এবং আপনার মন্ত্রিসভা যেখানে পল্টনে সচিবালয়ে আমরা কাগজ জমা দিয়েছি। কাগজ জমা দিয়ে আমরা 24 ঘন্টা আনলিমিটেড দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের কথাগুলো মানা না হয়, আমাদের দাবিগুলো মানা না হয়, আমরা রাজপথ অবরোধ করব। সেই ভিত্তিতে আমরা আজকে সকাল 9টায় পিজির 2 নম্বর গেটের সামনে অবস্থান করছি, আপনারা দেখেছেন। এবং সকাল থেকে কোনো রকমের কোনো মিডিয়া আসে নাই। আমরা সকাল থেকে 2টা পর্যন্ত ওখানে অবস্থান করেছি। প্রশাসনের ভাইদেরকে আমরা বলেছি যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, সচিবালয় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ না আসে, আমরা বেলা 2টা বাজে রাজপথ অবরোধ করব। আমরা আমাদের কথা মতো রাজপথে বেলা 2টায় এখানে অবস্থান করতেছি। তো এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসে নাই, আপনারা দেখতেছেন। আমরা গাড়ি ভাঙচুর করতে আসি নাই, আমরা দেশের মানুষের ভোগান্তি করতে আসি নাই। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার, আমাদের ভাইদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমাদের সাথে বৈষম্য, আমাদের এখন দাবিটা কি? আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের সুরক্ষা আইন দিতে হবে। 1 নম্বর, আমাদেরকে আইন দাও, ডিজিটাল আইনের আওতায় আনো। যে সরকারি ক্ষমতা আসে আমাদের সাথে যেন হামলা মামলা হয়রানি না করা হয়। এবং আমাদের ভাই যারা এখনো অসুস্থ আছে, চিকিৎসা পাচ্ছে না বা কম বেশি চিকিৎসা পাচ্ছে, তাদেরকে পূর্ণ ভালো চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করুক আল্লাহ তাআলা, এবং তারা চিকিৎসার ব্যবস্থা করুক। এবং দ্বিতীয়ত আমাদের ক্যাটাগরি থাকবে 2টা, এ এবং বি। এছাড়া কোনো ক্যাটাগরি আমরা চাই না, ক্যাটাগরি মানতে চাই না। 71-এ মুক্তিযুদ্ধের সময় কি কোনো ক্যাটাগরি ছিল ভাই? তারা তো দেশের জন্য যুদ্ধ করেছে। তো 2024-এ আপনার জুলাই আগস্টে যারা আন্দোলন করেছি, আমরা কি কোটার জন্য আন্দোলন, কোটা বিলুপ্তর জন্য আন্দোলন করেছি? কিন্তু সরকার থেকে বলা হচ্ছে সি থেকে আমাদের সরকারি ব্যবস্থা চাকরি করে দিবে। আমরা তো সরকারি কোঠায় চাকরি চাই না, আমরা চাই আমাদের সম্মাননা। আমাদেরকে বাংলাদেশে যারা আহত হয়েছে 2024-এ তাদের প্রত্যেককে সুরক্ষা আইন করা হোক এবং প্রত্যেককে মানে সরকার থেকে জাতীয় স্বীকৃতি দেওয়া হোক। আমরা স্বীকৃতি চাই, এ এবং বিতে ক্যাটাগরিতে চাই। এবং আমাদেরকে সুরক্ষা আইনের মাধ্যমে পুরোপুরি আমরা নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা যদি সরকার দিতে পারে আমরা এখান থেকে চলে যাব। এবং উপদেষ্টা যারা আছে তারা তো কোনো সরকারের প্রেশারে নাই, তারা নিজেরাই এখন ক্ষমতায় আছে। তাহলে তারা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের দূষর বাহিনী মিডিয়াতে অনলাইনে বিভিন্নভাবে, আপনারাও জানেন, বিভিন্ন মিথ্যা গুজব ছড়াচ্ছে। তারা কি করতেছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল, যদি ভালো একটা পোস্ট করা হতো আওয়ামী লীগের বিরুদ্ধে, তৎক্ষণাৎ তাদেরকে ধরে নিয়ে হামলা মামলা হয়রানি গুম খুম করা হতো। আর আজকে সেই আওয়ামী লীগের দূষররা 18 কোটি বাঙালির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে ধরতে পারতেছেন না। তার মানে আমি বলবো হয়তো আপনারা ব্যর্থ, আর নয়তো আপনারা আওয়ামী লীগেরই চামচামি করতেছেন। আওয়ামী লীগের চামচামি বাদ দেন, সাবধান হয়ে যান। 18 কোটি জনতা যেরকম 16 বছর স্বৈরাচার সরকার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, বাংলার জমিনে তার জায়গা হয় নাই। মনে রাখবেন, আপনারা যদি আমাদের রক্তের উপরে রক্ত নিয়ে বেইমানি করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই জন্য বলে দিতে চাই, এখনো সময় আছে, সাবধান হন। আমরা বাড়ি গাড়ি কিচ্ছু চাচ্ছি না, আমরা চাই আমাদের চিকিৎসা, আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদেরকে জাতীয় স্বীকৃতি, এবং আমরা ক্যাটাগরি 2টা চাই। এর বাইরে কিছু চাই না। রাজনীতি দলগুলোকে বলবো, যতগুলো দল আছেন বাংলাদেশে, 16 বছর আপনারা ভোটে অংশগ্রহণই করেন নাই। আপনাদের নেতাকর্মীদের কোনো একটা ব্লাড, কোনো ফর্ম, কোনো কাগজ, কোনো লিফলেট দিতে দেখা যায় নাই। আর এখন আপনারা নির্বাচন করতেছেন কেন? আপনাদের কি মনুষ্যবোধ নাই? আপনারা কেন এটা বলতেছেন না? যাদের রক্তের উপর দিয়ে আজকে নির্বাচন চাচ্ছেন, আগে তাদের ব্যবস্থা নেন, তাদেরকে সুচিকিৎসা দেন, তাদেরকে নিরাপত্তা আইন দেন, তাদের দাবিগুলো মেনে নেন, তারপরে নির্বাচনের কথা বলেন। আজকে নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছেন, বিভিন্ন দালালদের কাছে আমাদেরকে বিক্রি করতেছেন, এগুলো আর মানবো না। এই জন্য প্রধান উপদেষ্টা বা ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ যদি আমার এই কথাগুলো শুনে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো এখনো সময় আছে, বাংলাদেশে অনেক জায়গা আছে, আপনারা আমাদেরকে ডাকেন, আমাদের সাথে কথা বলেন। সমস্ত আহত যোদ্ধাদের সাথে কথা বলতে হবে, 1 জন 2 জন 10 জনের সাথে কথা বললে হবে না। 13,000 যে আহত যোদ্ধা বা 24,000 যে আহত যোদ্ধা আছে, এদের বাংলাদেশে বসার অনেক জায়গা আছে। তো তাদেরকে ওখানে ডাকেন, ওখানে বসে আমাদের সাথে কথা বলেন, আমাদের দাবিগুলো মেনে নেন। আর বাঙালি 18 কোটি জনতার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা দেখেন আমাদের দাবি মাত্র 4টা। এই দাবিগুলোর মধ্যে যদি অনৈতিক কিছু চেয়ে থাকি, তাহলে আপনারাই আমাদের বিচার করবেন। আমরা আমাদের সুরক্ষা চাই, আমি ছাড়া আমরা আর কিছু চাচ্ছি না। আমরা আমাদের স্বীকৃতি চাই, আমরা ক্যাটাগরি, আমরা আহতরা 2টা চাই, আপনারা 3টা দেওয়ার কে? এই জন্য আমরা সরকারি চাকরি চাই না, আমাদেরকে 2টা ক্যাটাগরি দেওয়া হোক
এবং আমাদেরকে সম্মাননা দেওয়া হোক, আমাদের ভাতার ব্যবস্থা করে, এছাড়া আমাদের কিছু। আমরা এর আগে যতগুলা মিছিল আন্দোলন করেছি, সমন্বয়করা আসছে, কথা বলছে। আপনার বিভিন্ন আমাদের মধ্য থেকে আমরা একজনকে প্রধান বানায় পাঠাইছি, সে বিক্রি হয়ে গেছে টাকার কাছে, আহত ভাইদের সাথে গাদ্দারি করেছে। সমন্বয়করা যারা আছে তারাও দেখে এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। অনেকে আমাদেরকে কটু কথা বলে যে আপনারা যখন আন্দোলন করেছিলেন তখনই দাবি দাবা কি আগের থেকে প্ল্যান করা ছিল। তো আমি বলতে চাই সমন্বয়কদেরকে, তাহলে কি আপনাদের প্ল্যান করা ছিল যে আপনারা নির্বাচন করবেন, আপনারা ক্ষমতা আসবেন? আপনারা তো বেশ কিছু সুবিধা পাচ্ছেন, কিন্তু আহত ভাইরা কয়জন সুবিধা পেয়েছে? জুলাই ফাউন্ডেশনে এখনো আমাদের অনেক ভাই আছে যারা কাগজ জমা দিয়েছে, সঠিক কোনো তথ্য পাচ্ছে না, 1 মাস হয়ে গেছে। আপনি 2 মাস পরে দেন, 3 মাস পরে তাকে টাকাটা দেন, অসুবিধা নাই। আপনি তো বলবেন ফাইলটা কোন জায়গায় আছে। সেই ফাইলটা জানার জন্য আমার রংপুর থেকে আমার ভাইয়ের আসতে হয়, বরিশাল থেকে আসতে হয়, রাজশাহী থেকে আসতে হয়। আপনারা একদম মনে করবেন না এখানে অল্প কিছু জন গুটি কয়েক ভাই আছে টিয়ার শেল মারলেই চলে যাবে, এটা ভুলে গেছেন আপনারা। 18 কোটি জনতা যখন রাজপথে নেমে আসছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য, যারা আহত হয়েছে তারা কিন্তু সম্মুখ ছাড়ের যোদ্ধা। আমাদের কিন্তু গুলি খেয়ে অভ্যাস হয়ে গেছে, আমরা কিন্তু মারা গেছি, আমাদেরকে আর কি মারবেন? আমাদেরকে এখন একটাই উপায়, বাসায় ফেরত পাঠানোর। আমাদেরকে গুলি করেন, আমরা মারা যাব, বাসায় চলে যাব। আপনাদের বিপক্ষে কেউ আন্দোলন, হামলা, মামলা, কোনো রকমের রাজপথ দখল করবেন, এটাই আমাদের কথা ভাই। এছাড়া আর কিছু বলতে চাই। আমি আহত হয়েছি মোহাম্মদপুর বসিলা র্যাপটুর সামনে। জি, আমি 19 তারিখে আহত হয়েছি। জি হ্যাঁ, 19 জুলাই। বুঝলাম না, ওই দিনকার ঘটনাটা যদি আমি বলতে চাই, শর্টকাট বলতেছি। যেদিন বাংলাদেশে সমস্ত ইন্টারনেট বন্ধ হয়ে গেল, 18 তারিখে আমার ভালো লাগতেছিল। আমি নামাজ পড়তে বের হই, নামাজ পড়তে বের হয়ে দেখি যে আমাদের মানে রাস্তার অবস্থা, আমাদের বসিলাজের মেন রোডটা, এটার অবস্থা খারাপ। আমি এমনি একটু দেখার জন্য যাই, ওখানে যাওয়ার পর আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ ওখানকার অবস্থাটা র্যাব একদম বাজে অবস্থা করে ফেলছিল। যখন 19 তারিখে আমি আহত হই, 19 তারিখে চলে আসি। আমি আহত হওয়ার ঘন্টা খানিক আগে রাত 10:30টায় প্রথম সরকার মানে র্যাব আমাদের উপর গুলি চালায়, টিয়ার গ্যাস চালায়, রাবার বুলেট চালায় এবং ডাইরেক্ট গুলি চালায়। আমার সামনে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা ছেলে ছিল, তার গুলিটা দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যায়। যখন এই বাচ্চাটাকে নিয়ে আমরা চলে আসি, আমরা আন্দোলন স্লোগান দিতে থাকি। একজন র্যাব কর্মকর্তা, আমি সম্মুখে ছিলাম, আমাকে বলে আপনাদের অনেক রাত হয়ে গেছে, আপনারা খাবার খেয়ে আসেন। যখন এটা বলে তখন আমি সেই কর্মকর্তার উদ্দেশ্যে বলি, র্যাবের উদ্দেশ্যে, আমাদের খাবার খেতে হবে না, আপনারা খেয়ে আসেন। এই কথাগুলো বলার চলাকালীন আমাকে অন্য র্যাব ডাইরেক্ট গুলি করে, আমার হাতে লাগে। এবং যখন আমার ভাইরা আমাকে নিয়ে টান দেয়, আমি যখন ব্যাক করতে চাই, ওখানে আমার এই পরিমাণ অযথ ছোড়া বুলেট মারে, যেটা এখন আমার পুরো পিছন সাইড রক্তাক্ত বা হয়ে আছে, আমাকে ছবি আছে। এখন আমাদের কথা হচ্ছে ভাই, অবস্থা ভয়াবহ ছিল, আপনারা প্রচার করতে পারেন নাই। আমাদের বসিলা মোহাম্মদপুরে কিন্তু র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, ফুটেজগুলো পাইছেন, সেগুলো তো সবাই জানেন। তো নতুন করে এই বিষয়ে বলার কিছু নাই। এখানে কোনো নাটক করার লোক আসে নাই, এখানে সবাই হচ্ছে আহত লোক, নিজের ন্যায্য লড়াইয়ের জন্য এসেছে। আমাদের কথা একটাই, আমাদের দাবিটুকু আমাদেরকে দিয়ে দেন, আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদেরকে দিয়ে দেন, আমাদের আর কিছু চাই না।